ভারত কি একদলীয় শাসনের দিকে যাচ্ছে? মোদির বিরুদ্ধে শক্ত বিরোধী দল কেন নেই? গণতন্ত্রের ভারসাম্য কি হারাচ্ছে ভারত? কংগ্রেস ও আঞ্চলিক দলগুলো কেন ব্যর্থ? ভোটাররা কি মোদিকেই বারবার বেছে নিচ্ছে? ভারতের রাজনীতি কি বদলে গেছে স্থায়ীভাবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ভারতের রাজনীতিতে এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এখন প্রায় একক শক্তিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু রাজ্য নির্বাচনে বিরোধী শক্তির বড় পরাজয়ের পর বিশ্লেষকরা বলছেন দেশটি কার্যত একদলীয় রাজনৈতিক ব্যবস্থার দিকে এগোচ্ছে। এক দশকেরও বেশি আগে ক্ষমতায় আসার সময় মোদী কংগ্রেস মুক্ত ভারত গড়ার যে স্লোগান দিয়েছিলেন তা এখন অনেকটাই বাস্তব হয়ে উঠেছে। একসময় স্বাধীন ভারতের প্রধান রাজনৈতিক শক্তি ছিল কংগ্রেস পার্টি, কিন্তু 2014 সালের নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর থেকে দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। সংসদে তাদের আসন নাটকীয়ভাবে কমে যায় এবং স্টেট পর্যায়েও তাদের নিয়ন্ত্রণ সীমিত হয়ে পড়ে। বর্তমানে কংগ্রেস মাত্র কয়েকটি স্টেটে ক্ষমতায় রয়েছে, যেখানে বিজেপি জোটের নিয়ন্ত্রণ অনেক বিস্তৃত। কংগ্রেস দুর্বল হয়ে পড়ার পর আঞ্চলিক দলগুলোই মোদির বিরুদ্ধে প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে আসে। দেশের বিভিন্ন অঞ্চলে এসব দলের শক্তিশালী নেতৃত্ব ছিল, যার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন উল্লেখযোগ্য। কিন্তু সাম্প্রতিক নির্বাচনে এই দুই নেতার পরাজয় রাজনৈতিক ভারসাম্যকে আরও বদলে দিয়েছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতেও বড় ধরনের পরাজয় ঘটে। অন্যদিকে তামিলনাড়ুতেও স্ট্যালিন দল হেরে যায়, এমনকি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীরাও বড় ধাক্কা খায়। সেখানে এক নতুন রাজনৈতিক মুখ অভিনেতা বিজয় ভোটারদের আকৃষ্ট করে জয়লাভ করেন। এই ফলাফলগুলো ইঙ্গিত দেয় যে ভোটাররা পরিবর্তন চাইলেই সেই পরিবর্তন বিরোধী জোটকে শক্তিশালী করেনি, বরং রাজনৈতিক সমীকরণ আরো ভেঙে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক জয়ের ফলে মোদী এখন এমন এক অবস্থানে পৌঁছেছেন যেখানে কার্যত তার বিরোধীরা খুব কম রাজনৈতিক ক্ষমতা ধরে রেখেছে। স্বাধীনতার পর থেকে ভারতের গণতন্ত্র বহুদলীয় ব্যবস্থার উপর দাঁড়িয়েছিল, যেখানে বিভিন্ন মত, ধর্ম, ভাষা এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব ছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতিতে সেই বহুত্ববাদী কাঠামো দুর্বল হয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজেপির সাফল্যের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। দলটি দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত সাংগঠনিক কাঠামো তৈরি করেছে এবং তাদের কর্মীরা মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, ঘরে ঘরে প্রচার এবং নির্দিষ্ট ভোট ব্যাংককে লক্ষ্য করে পরিকল্পিত কৌশল, এসবই তাদের শক্তি বাড়িয়েছে। 2014 থেকে 2024 সালের মধ্যে মোদীর সরকার বেশ কিছু বড় ও বিতর্কিত সিদ্ধান্ত নেয়, যেমন নোট বাতিল, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং অযোধ্যায় রাম মন্দির নির্মাণ। তবে সাম্প্রতিক সময়ে সরকার এসব বড় পদক্ষেপ থেকে কিছুটা সরে এসে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, সামাজিক নিরাপত্তা এবং কল্যাণমূলক কর্মসূচির উপর বেশি জোর দিয়েছে, যা ভোটারদের প্রভাবিত করেছে। 2024 সালের জাতীয় নির্বাচনে বিজেপি আগের মতো শক্তিশালী ফল না পেলেও তারা ক্ষমতা টিকে থাকে জোটের মাধ্যমে। তবে এরপর থেকেই তারা স্টেট পর্যায়ে একের পর এক জয় পেতে শুরু করে। হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে জয় তাদের অবস্থান আরও শক্ত করে। বিরোধী দলগুলো অভিযোগ করেছে এই জয়গুলো সব সময় স্বাভাবিকভাবে আসেনি। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের প্রভাব ব্যবহার করে ভোটার তালিকা পরিবর্তন, বিরোধী নেতাদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তার এবং প্রশাসনিক চাপ প্রয়োগ করা হয়েছে। কিছু ক্ষেত্রে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগও ওঠে, তবে এসব অভিযোগ বিজেপি অস্বীকার করেছে এবং নির্বাচন কমিশনও নির্বাচনকে সুষ্ঠু বলে দাবি করেছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে প্রায় 9 মিলিয়ন নাম বাদ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে, যার ফলে অনেক মানুষ ভোট দিতে পারেনি। একই ধরনের অভিযোগ বিহারে উঠেছিল, যেখানে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। তবে এসব অভিযোগের পরও নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষেই গেছে। অর্থনৈতিক বাস্তবতাও এই রাজনৈতিক পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতের অর্থনীতি বৃদ্ধি পেলেও বেকারত্ব, মূল্যস্ফীতি এবং জ্বালানির দাম বৃদ্ধি মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। একটি গবেষণায় দেখা গেছে, প্রতি বছর প্রায় 5 মিলিয়ন শিক্ষিত তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও তাদের মধ্যে মাত্র 2.8 মিলিয়ন চাকরি পায়। তবু এই অসন্তোষ ভোটের ফলাফলে তেমন বড় প্রভাব ফেলেনি।
বিশ্লেষকদের মতে বিজেপির নির্বাচনের যন্ত্র এতটাই শক্তিশালী যে তারা ভোটারদের মনোভাবকে কার্যকরভাবে প্রভাবিত করতে পারছে। তারা প্রতিটি অঞ্চলের জনসংখ্যা, সামাজিক কাঠামো এবং ভোটারদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করে কৌশল নির্ধারণ করছে। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন একটি দুর্বল বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন। যদিও তিনি নিজের রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করেছেন, তবুও অনেকেই তাকে পুরনো রাজনীতির প্রতীক হিসেবে দেখেন। ফলে তিনি এখনো মোদির শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারেননি। ভারতের রাজনীতি এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। মোদির নেতৃত্বে বিজেপি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আর বিরোধী শক্তি দুর্বল হয়ে পড়ছে। এতে গণতন্ত্রের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠছে, কারণ একটি কার্যকর গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন হয় যা সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখে। আগামী 2029 সালের জাতীয় নির্বাচন সামনে রেখে এখন বড় প্রশ্ন হলো, এই ধারা কি অব্যাহত থাকবে নাকি নতুন কোনো শক্তি উঠে এসে রাজনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনবে? তবে বর্তমান বাস্তবতা স্পষ্ট, ভারতের রাজনৈতিক মঞ্চে নরেন্দ্র মোদীর প্রভাব এখনো সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং তার বিকল্প এখনো স্পষ্টভাবে দৃশ্যমান নয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।